দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিবিধ তীর এই শিরোনামে কোসাইন এরর, ভার্নিয়ার কনস্ট্যান্ট এর ব্যাখ্যা, গেজ ডিজাইনের ক্ষেত্রে টেইলরের নীতি, সাইন বার এর নীতি, সাইন বার এবং স্লিপ গেজ ব্যবহার করে কোণের মান হিসাব করা, এই সকল বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রত্যাশা করি সেশন শেষে তোমরা কোসাইন এরর কি তা যেমন পূর্বেই জেনেছো আরও ভালো করে আজকে উপলব্ধি করতে পারবে। ভার্নিয়ার কনস্ট্যান্টের বিষয়টি কি সেটি উপলব্ধি তো করতেই পারবে এবং আরও সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে। গেজ ডিজাইনের ক্ষেত্রে টেইলরের নীতি ব্যাখ্যা করতে পারবে, সাইন বার এর নীতি ব্যাখ্যা করতে পারবে এবং একই সাথে সাইন বার এবং স্লিপ গেজেস ব্যবহার করে বিভিন্ন বস্তুসমূহের যে সকল কোণ থেকে থাকে সেই কোণের মান হিসাব করতে পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই সকল আলোচনায় প্রবেশ করার পূর্বে একটু আমরা সময় নির্ঘণ্টগুলো দেখে নিতে চাই। প্রতি সেশনের মতো আমাদের জন্য নির্ধারিত যে 30 মিনিট সময় বরাদ্দ আছে, তার প্রথমে সূচনা বক্তব্য এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা 3 মিনিট বরাদ্দ রাখব এবং শেষের দিকে প্রশ্নোত্তর, বাড়ির কাজ ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য 2 মিনিট রেখে আর বাদ বাকি গোটা সময়টা 25 মিনিট মূল আলোচনার জন্য আমরা ব্যয় করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সেই আলোচনায় প্রবেশ করি। প্রথম আলোচ্য বিষয়টি হচ্ছে কোসাইন এরর। এই সকল আলোচ্য বিষয় কিন্তু আমরা নিয়মিত সেশনে বিস্তারিতভাবে চিত্র, সমীকরণ, ব্যাখ্যা দিয়ে আমরা আলোচনা করেছি, বুঝিয়েছি, তারপরে টেক্সট করেছি, অনেক কিছু হয়ে গেছে। আজকে আবার নতুন করে সেগুলো আলোকপাত করছি তোমাদের সাথে। কোসাইন যার পূর্ণ নাম, কিন্তু সংক্ষেপে আমরা সেটাকে ত্রিকোণমিতির ভাষায় বলি কস। আশা করি সব কিছুই আমরা জানি। এটাকে যদি একটি সূক্ষ্ম সমকোণী ত্রিভুজে আমরা দেখতে চাই, তাহলে এভাবে আমরা ত্রিভুজটিকে দেখতে পারি। যার ভূমিটাকে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি এবং অতিভুজটাকে এইচ দ্বারা প্রকাশ করি এবং সূক্ষ্মকোণটাকে এ চিহ্নিত করি, তাহলে ত্রিভুজটি এবিসি হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এই অবস্থায় আমরা যদি ত্রিকোণমিতির যে বাহুর অনুপাতে যে সকল সমীকরণ তৈরি করা যায় সাইন, কস, ট্যান মৌলিক কোণগুলোর মাধ্যমে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি কসকে ব্যবহার করি। কস অফ সূক্ষ্মকোণ এ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আমরা প্রত্যেকেই জানি, তাই না? তাহলে এবি বাই এসি, সেক্ষেত্রে আমরা সেটাকে আরো সরলীকরণ যদি করি, তাহলে ভূমিটাকে আমরা কিভাবে অতিভুজের সঙ্গে সম্পর্ক করতে পারি, ওই সূক্ষ্মকোণকে সাথে নিয়ে সূক্ষ্মকোণের সঙ্গে সম্পর্ক রেখে ভূমি এবি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কস অফ সূক্ষ্মকোণ এ ইন্টু অতিভুজ এসি। এই সমীকরণটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ হবে কোসাইন এররকে ব্যাখ্যা করার জন্য। কিন্তু তারপরেও একটি বিষয় কিন্তু প্রশ্ন থেকেই যায়। কস বুঝলাম, কোসাইনটা বুঝলাম, সমীকরণ বুঝলাম, কিন্তু এখানে এরর বলে কেন বলা হচ্ছে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই যে পাশের চিত্রটি আমরা খেয়াল করি,
সেটা হচ্ছে একটি লিনিয়ার ডিস্টেন্স মাপার জন্য যদি আমরা একটা ডিভাইস টুলস ইউজ করি, মনে করি একটি স্টিল রুল, তার আমরা কিভাবে ব্যবহার করি? সরাসরি ধরে আমরা মাপতেই পারবো। হ্যাঁ, মাপব। কোন ধরনের ডিস্টেন্স মাপবো? মনে করা যাক একদম নিচের যে চিত্রটি L0, ভূমির সঙ্গে সমান্তরাল L0, এই দৈর্ঘ্যটি আমরা মাপতে চাই। মাপব। স্বাভাবিকভাবে কিন্তু আমাদের এরকমই একটি প্রত্যাশিত বিষয় থাকে, মানসিক বিষয় থাকে, এবং সত্যিকারভাবে তাই আমরা বিবেচনা করি এবং মনে করি সেটা হচ্ছে মাপবো যখন, তখন H0 মাপটি আমরা পাব এবং তাই করার চেষ্টা করি। কিন্তু বাস্তবে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু H0 নামক যে বিষয়টি চিত্রে দেখানো হচ্ছে, যে ডিভাইসটি, টুলসটি, ইকুইপমেন্টটি যেভাবে ওখানে রাখা হয়েছে, দেখানো হয়েছে, ওইভাবে কিন্তু দৈর্ঘ্য L0 সঙ্গে সমান্তরালভাবে নাও থাকতে পারে এবং সত্যিকারভাবে অধিকাংশ ক্ষেত্রে থাকে না, থাকা খুব কঠিন হয়ে যায়। তাহলে বাস্তবে কিভাবে থাকে বা থাকতে পারে? অধিকাংশ ক্ষেত্রে থাকার সম্ভাবনা তৈরি হয়, সেটা হচ্ছে উপরের চিত্রগুলো। H10 যেভাবে দেখানো হয়েছে এরকম থাকতে পারে, H20 থাকতে পারে, H30 থাকতে পারে। এটা হচ্ছে L10, L20, L30 সকল কিছুই L0-র মতো, কিন্তু এর সাপেক্ষে আমার ডিভাইসটি, টুলসটি, যেটা কিনা আমরা লিনিয়ার ডিস্টেন্স মাপবো, সেটি এরকমভাবে একটু কৌণিক দূরত্বে হেলে অবস্থান করতে পারে, নিজেদের অসতর্কতার কারণে, নিজেদের ত্রুটি বিচ্যুতির কারণে। এই যে একটি ঘটনা ঘটে গেল, এই অবস্থায় আমরা যখন দৃষ্টিটা নিবদ্ধ করি মাপকে দেখার জন্য, তখন কিন্তু আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, সব একেবারে লম্বালম্বিভাবে আমরা দেখি। দেখো সেখানে কিন্তু দেখার ভিতরে কোনো পার্থক্য ঘটছে না। কিন্তু H30 আর H0 যে দৈর্ঘ্য ডিভাইসের উপরে, সেটা কি একই রকম হবে? নিশ্চয়ই হবে না। H30 যতখানি রুলারের উপরে দেখা যাবে, H20 তার থেকে একটু নিশ্চয়ই কম হবে, H10 আরো কম হবে, H0 আরো কম হবে, এবং সত্যিকারভাবে L0 সমান হবে। সেই আঙ্গিকে যদি আমরা ডান পাশের সমীকরণ ভূমি AB = cos A × অতিভুজ AC সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এরকম বিষয়গুলোকে আমরা প্রকাশ করতে পারি। কি করতে পারি? যদি ভূমিকে L দ্বারা এবং অতিভুজকে H দ্বারা প্রকাশ করা হয়, যেটা আগেই চিহ্নিত করেছি, তাহলে আমরা যখন কোণ A = 0 ডিগ্রি মনে করি, তাহলে ভূমি L0 = হবে cos 0 × অতিভুজ AC0। যখন কোণ A = 10 ডিগ্রি, তখন ডান পাশের সমীকরণ হবে, যখন এইভাবে বাড়তে বাড়তে কোণ A = 30 ডিগ্রি, তখন আমাদের L30 হবে। এরকম একটি অবস্থা। এই অবস্থায় cos 0 ডিগ্রি এবং cos 30 ডিগ্রির মান কি একই হবে? নিশ্চয়ই না, আমরা প্রত্যেকেই জানি। তাহলে খেয়াল করো, যখন cos 0 ডিগ্রি হবে তখন কিন্তু L0 এবং H0 সমান সমান, তাই না? যখন cos 30 ডিগ্রি, তখন ভূমি L30 এবং অতিভুজ H30 কি একই রকম হবে? নিশ্চয়ই না, তখন কম বেশি হয়ে যাবে। এই অবস্থায় আমাদের মাপের যে তারতম্যটা হয়ে যাবে, এইটাই হবে হচ্ছে আমাদের এরর হিসেবে প্রকাশিত হবে। তাহলে আমাদের L0-র মান যেটা পাবো, L10-এর মান যেটা পাবো, L20-র মান যেটা পাবো, এই যে ডান পাশের সমীকরণগুলোর মাধ্যমে, সেগুলো নিশ্চয়ই একটু 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 করে পরিবর্তিত অবস্থায় পাবো। এই অবস্থায় কোসাইন এররটা ঘটবে হচ্ছে এই ভূমির মান L, সেটা কিন্তু সকল সময় একই, কিন্তু L0, L10, L20, L30-র মান তো পরিবর্তিত হচ্ছে, পরিবর্তনশীল সেই সাপেক্ষে। কারণ কি? ওই ডিগ্রির মানটা পরিবর্তিত হচ্ছে, সেই কারণে। তাহলে এই দুটোর মধ্যে যে পরিবর্তনটা হলো, যে পার্থক্যটুকু হলো, সেটাই হচ্ছে কস ফর্মুলার ওই অ্যাঙ্গেলের কারণে তৈরি হবে। এটাকে বলা হবে কোসাইন এরর। কোসাইন এরর নামকরণ করা হলো এই কারণে, যেটা কজের ফর্মুলার মাধ্যমে আমরা বের করেছি, এই কারণে, আর অন্য কোনো কারণ। তাহলে কোসাইন এররটা কি? যে যখন আমরা লিনিয়ার ডিস্টেন্স মাপবো, সেই অবস্থায় আমরা যদি এরকম মনে করি যে কজের ফর্মুলাকে ব্যবহার করে আমরা যে ত্রুটিটা পাবো দৈর্ঘ্যের, সেটাই হচ্ছে কোসাইন। এরকম অবস্থায় আমরা কিন্তু সাইন এররও পাই বা পেতে পারি, এবং পাওয়া সম্ভব এবং পাওয়া যায়, বাস্তবে ঘটে, কিন্তু আমাদের সিলেবাসে নেই, তাই এখানে আলোচনা করা হলো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যেতে চাই পরের আলোচনায়। ভার্নিয়ার ক্যালিপারের
ভার্নিয়ার কনস্ট্যান্টের ব্যাখ্যা। প্রথমেই আমরা দেখতে চেষ্টা করব যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা আমরা মনে করি 20টি। তাকে ওখানে সাধারণত মেইন স্কেলের সেই ততটুকু জায়গায় 19টি ভাগ থাকে, মেট্রিক স্কেলে সেখানে 19 মিলিমিটারে বিভাজিত থাকে। এই অবস্থায় আমরা কি বলতে পারি এরকম যে মেইন স্কেলের 19 ভাগের মান সমান সমান ভার্নিয়ার স্কেলের 20 ভাগ। এরকম কথাটি আমরা সহজভাবেই বলতে পারি। এরকম একটি অবস্থায় আমরা এরকম বলতেই পারি যে মেইন স্কেলের 1 ভাগের মান কিন্তু ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের থেকে বেশি। কতটুকু বেশি সেটা হচ্ছে মাপের বিষয়, কিন্তু বেশি তো এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক এই যে একটু মাপের পার্থক্য বা হেরফের, এটাই কিন্তু নির্ধারণ করবে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে কি হবে? ভার্নিয়ার কনস্ট্যান্টের আমরা সংজ্ঞাটা এরকম বলতে পারি যে মেইন স্কেলের 1 ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের যে মধ্যকার পার্থক্য, সেটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটু দেখতে চেষ্টা করি। একটা আমরা ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স, এরকম স্লাইড ক্যালিপার্স ঠিক এইভাবে বিভাজিত থাকবে। তুমি যে ডিভাইসগুলো, ইকুইপমেন্টগুলো তোমার ইনস্টিটিউটে দেখবা, সেরকম নাও হতে পারে, কিন্তু আমি এখানে দেখিয়েছি সাধারণত দেখা যায় এরকম। সেখানে মনে করা যাক যে আমরা এইভাবে কিছু ধরে নিই, মেইন স্কেলের যে ভাগ সংখ্যা সেগুলোকে আমরা MSD, মেইন স্কেল ডিভিশন বলে প্রকাশ করব। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাগুলোকে আমরা ভার্নিয়ার স্কেল ডিভিশন VSD দিয়ে প্রকাশ করব, ভার্নিয়ার কনস্ট্যান্টকে VC দিয়ে প্রকাশ করব। এই অবস্থায় আমরা এরকম একটি কথা কি বলতে পারি? চিত্রে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখব যে ভার্নিয়ার স্কেলের 20টি ভাগ মেইন স্কেলের কিন্তু প্রকৃত অর্থে 39টি ডিভিশনকে সে আবৃত করে রেখেছে। ভার্নিয়ার স্কেলের বড় বড় 20টি দাগ মেইন স্কেলের ছোট্ট ছোট্ট 39টি ডিভিশনকে আবৃত করে রেখেছে। তাহলে বলতে পারি ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান সমান 39, মেইন স্কেলের 39 ভাগ, এরকম একটি কথা। সেই ক্ষেত্রে সমীকরণ যদি এটাকে 1 দেই, তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন সমান সমান মেইন স্কেলের 39/20 সমান সমান 1.95 ডিভিশন। এরকম একটি সম্পর্ক আমরা পেয়ে যাই। এখান থেকে আমরা এরকম একটি বক্তব্য বলতে চাই যে ভার্নিয়ার কনস্ট্যান্টকে যদি বিবেচনা করতে হয় কখনো কখনো, এবং অধিকাংশ ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টে এরকম থাকে যে মেইন স্কেলের 2 মিলিমিটার বা 2টা মেইন স্কেলের ডিভিশন এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের পার্থক্যকে সাধারণত বিবেচনা করা হয়, সমান হিসেবে ধরা হয়। তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে হচ্ছে মেইন স্কেলের 2টো ডিভিশন এবং ভার্নিয়ার স্কেলের 1টা ডিভিশনের মধ্যকার পার্থক্য, ওটাকে একক হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে হচ্ছে 1 নম্বর ইকুয়েশন অনুসারে মেইন স্কেলের 2 ডিভিশন মাইনাস 39/20 মেইন স্কেল ডিভিশন। তাহলে আমরা কি পাই? ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান সমান পাবো হচ্ছে, এই দুটো বিয়োগ করলে হবে হচ্ছে 1/20 মেইন স্কেল ডিভিশন সমান সমান 0.05 মিলিমিটার। আশা করি তোমরা আগেও যেরকম বুঝেছিলে এখন ভালো করে বুঝতে পারবে যে ভার্নিয়ার কনস্ট্যান্টটি আমরা কিভাবে পাচ্ছি যখন এরকম একটি অবস্থায় ভাগ করা থাকে বা বিভাজিত থাকে যে 2 ঘরকে 1 ঘর আবৃত করে রেখেছে, এরকম একটি ঘটনা যখন থাকে, বা 2 ঘর 1 ঘরের থেকে একটু কম বা বেশি আবৃত করে রেখেছে, বা এরকম ভাবে যখন অসমভাবে বিভাজিত থাকে তখন কিভাবে হিসাব করতে হয় আশা করি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু সারমর্মে চলে যেতে চাই, কনক্লুশন টানতে চাই ভার্নিয়ার ক্যালিপারের ভার্নিয়ার কনস্ট্যান্টে নিয়ে, যে ভার্নিয়ার কনস্ট্যান্টের সঙ্গে সম্পর্কযুক্ত অনুরূপ আরেকটি টার্ম আছে লিস্ট কাউন্ট। ভার্নিয়ার কনস্ট্যান্টের যে আমরা সংজ্ঞাটা এতক্ষণ পেলাম, আলোচনা করলাম, সেটা এরকম যে মেইন স্কেলের 1 ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মানের পার্থক্যটাকে বলা হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এবং লিস্ট কাউন্ট বলে যে একটি পরিভাষা আছে সেটাকে বলা হবে এরকম যে কোনো একটি পরিমাপক যন্ত্র দ্বারা পরিমাপের যে সামর্থ্যটি আছে তা সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যায় সেটাকে বলা হবে লিস্ট কাউন্ট। এক্ষেত্রে নতুন একটি টার্ম যেটা আমরা ব্যবহার করি, সবাই জানি, কিন্তু সেটা এইভাবে বলতে হবে বা বলা উচিত
যখন কোনো একটি ইনস্ট্রুমেন্ট ডিভাইসে মেজারিং ইনস্ট্রুমেন্টে ভার্নিয়ার স্কেল সম্পৃক্ত বা সংযুক্ত থাকবে, তখন লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার হিসেবে চিহ্নিত করতে হবে, বলতে হবে, এবং সেটাকে সংজ্ঞায়িত করতে হবে এইভাবে যে মেইন স্কেলের 1/1 মান এবং ভার্নিয়ার স্কেলের 1/1 মানের পার্থক্যটাই হবে হচ্ছে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার। আশা করি পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারলে আবারও, এবং অনুধাবন করতে পারলে দীর্ঘদিন তোমাদের মনে থাকবে এই প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে যেতে চাই গেজ ডিজাইনের ক্ষেত্রে টেইলরের নীতি। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণ, আমি আগের একটি সেশনে উল্লেখ করেছি। এখন আমরা দেখতে চাই, এটা নিয়ে কিন্তু আমরা উপরের ক্লাসগুলোতে আরো দীর্ঘ পড়ালেখা করার সুযোগ আছে, বলে রাখলাম। তোমরা যারা উপরের ক্লাসগুলোতে পড়বে, প্রত্যাশা করো, আকাঙ্ক্ষা আছে, তারা এটা পড়বে আশা করি। আমরা এখন দেখতে চাই যে গেজ ডিজাইনের ক্ষেত্রে টেইলর কি কমেন্টস করেছে। আমরা এখানে চিত্রে 3টা চিত্র দেখিয়েছি। বাম পাশের চিত্র আছে একটি গেজ, যেটাকে গো গেজ বলা হচ্ছে গো এন্ড। ডান দিকে একটি চিত্র, সেটাকে বলা হচ্ছে নট গো এন্ড অর্থাৎ নট গো গেজ, এবং মাঝখানে একটি জব রাখা হয়েছে যেটাকে আমরা মাপবো, অর্থাৎ পরিমাপ করবো এই গো গেজ দিয়ে এবং নট গো গেজ দিয়ে। ওকে, যে জবটি রাখা হয়েছে সেটা কিন্তু এমন ভাবে যে দেখা যাচ্ছে চিত্রে যেভাবে, সেটা হচ্ছে হলো একটি শেপ, অথবা হলো একটি মানে এমন একটি জব যার মধ্যে স্কোয়ার বা রেক্টেঙ্গুলার টাইপের ফাঁপা আছে। কিন্তু এ এবং বি দিয়ে যেভাবে চিহ্নিত করা হয়েছে, তাতে আমরা যা লেখা বা ইন্ডিকেশন দেওয়া আছে, তাতে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন বলা হচ্ছে এর ক্ষেত্রে, এবং বির ক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম মেটাল কন্ডিশন। এই দুটো আমাকে খুব ভালো করে বুঝতে হবে গেজ ডিজাইনের ক্ষেত্রে, বিশেষ করে কেন এ যেখানে চিহ্নিত করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে জবটি যেহেতু ভিতরে ফাঁপা, যখন এ মাপের যতটুকু ফাঁপা বলা হচ্ছে, ওই অবস্থায় জবটাকে যদি বিবেচনা করি, দেখা যাবে অতটুকু বাদে আর গোটা সকল জায়গাটি ভরাট করা। তাহলে ওই অবস্থায় আমরা একটু চিন্তা করলেই দেখতে পাবো যে অধিকাংশ জায়গাটি হচ্ছে সে মেটাল দ্বারা পূর্ণ, সামান্য একটু জায়গা ভিতরে ফাঁপা, এই জন্য বলা হচ্ছে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন। ঠিক আছে তো? আর বির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বি অতটা জায়গা ফাঁপা বা ফাঁকা, আর সামান্য একটু জায়গা হচ্ছে সে মেটাল দ্বারা পূর্ণ আছে, তাই বলা হচ্ছে মিনিমাম মেটাল কন্ডিশন। আশা করি আমরা এই দুটো টার্মকে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন এবং মিনিমাম মেটাল কন্ডিশনকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখতে চাই যে টেইলর কি বলেছে গেজ ডিজাইনের ক্ষেত্রে। সে দুটো কমেন্টস করেছে। একটি হচ্ছে যে বস্তু যদি বাহ্যিকভাবে মাপি না কেন বা অভ্যন্তরীণভাবে যেভাবেই মাপি না কেন, যখন গো গেজ ডিজাইন করব, তখন অবশ্যই সেটি হতে হবে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশনকে বিবেচনা করে গো গেজকে ডিজাইন করতে হবে। আমরা এখানে যে জবটিকে দেখিয়েছি সেটা কিন্তু ভিতরে ফাঁপা এরকম একটি অবস্থায় আমরা মাপতে চাই। এরকম কিন্তু হতে পারে যে আমরা বাইরের কোনো মাপকে মাপতে চাই, হতেই পারে, কিন্তু আমরা যেভাবে চিত্র দেখিয়েছি ভিতরে সেটা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। কিন্তু গো গেজ যখন আমরা ডিজাইন করব, তখন বলা হচ্ছে জবের ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন যেটা, সেটাকে বিবেচনা করে গো গেজকে ডিজাইন করা হয়। এখানে যে চিত্র আছে সেই আঙ্গিকে আমরা একটু বিবেচনা করি যে এর যে ফাঁপা অংশটি আছে, এ মাপের যে ফাঁপা পরিমাপটুকু আছে, তার আঙ্গিকে কিন্তু গো গেজটাকে ডিজাইন করতে হবে। তাহলে কি হলো, গো প্রান্তের যে ব্যাস বলি, প্রস্থ বলি, পুরুত্ব বলি, সেটা হবে হচ্ছে ওই এ মাপের সঙ্গে সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছি। নট গো গেজ ডিজাইনের ক্ষেত্রে বলছে যে লিস্ট মেটাল কন্ডিশন বা মিনিমাম মেটাল কন্ডিশনের সাপেক্ষে এটা ডিজাইন করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। কারণ কি, নট গো গেজ যখন আমরা ডিজাইন করব, তার যে ডায়ামিটার হোক, তার পুরুত্ব হোক, তার প্রস্থ হোক, সবটাই হবে হচ্ছে ওই মিনিমাম মেটাল কন্ডিশনের যে মাপ থাকবে তার সাপেক্ষে হবে। এই দুটো বিষয় মনে হয় কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে যে গো গেজ ডিজাইনের সময় একবারে সর্বোচ্চ সংখ্যক মাপকে বিবেচনা করা হবে। যতগুলো মাপ পারা যাবে সবগুলোকে একবারে বিবেচনা করে গো গেজকে ডিজাইন করতে হবে।
কথাটা কি স্পষ্ট মনে হয় না, তারপর আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু নট গো গেজের ক্ষেত্রে কি করা হচ্ছে, নট গো গেজ ডিজাইনে একবারে মাত্র একটি মাপকে বিবেচনা করা হয়। সেটাকে আগে ক্লিয়ার করি। নট গো গেজ ডিজাইনে কি করতে হবে, বলা হচ্ছে মাত্র একটি মাপকে বিবেচনা করা। একটি মাপ কোনটা, সে ওই যে পুরুত্ব বা প্রস্থ বা ব্যাস যেটাই আমরা বলি না কেন, সেটার সাপেক্ষে ওর মাপটি হলেই শেষ, ওটা নিয়ে আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে নট গো গেজ ডিজাইন করা হয়ে গেল। কিন্তু গো গেজ যখন ডিজাইন করব সেক্ষেত্রে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশনের সাপেক্ষে তো সেটা হতেই হবে, সাথে সাথে ওর যে অন্য অংশ সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং অপরাপর যে মাপগুলো থাকবে বা থাকতে পারে সেগুলোর যত সংখ্যক বিবেচনা করা প্রয়োজন, মাপের অন্যান্য যে অংশগুলো থাকতে পারে সবকিছু একবারে বিবেচনায় আনতে হবে, যত সংখ্যক পারা যায় সবগুলোকে বিবেচনা। যেমন মনে করা যাক এই ক্ষেত্রে দেখো তো, দৈর্ঘ্যটাকে কিন্তু গো গেজে দেখানো হচ্ছে, নট গো গেজে কি দৈর্ঘ্য কোনো চিহ্নিত করা আছে? চিহ্নিত করা নেই। তাহলে নিশ্চয়ই একটি কোনো বিষয় আছে। যদি এই এল এর মাপটি আমরা বিবেচনায় নেই অথবা না নেই, তাহলে কি ঘটতে পারে? হ্যাঁ, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই গো গেজ ডিজাইনে একবারে সর্বোচ্চ সংখ্যক মাপকে বিবেচনা করা হয় এই কথাটির কারণে। এল যদি খুব ছোট হয়, এল যদি আরো বড় হয়, তাহলে এই ঘটনাটি অন্যরকম হবে। মনে করা যাক এই এ মাপ বিশিষ্ট যে ফাঁপা জায়গাটি আছে এটি খুব স্ট্রেইট বা সরল আকৃতি নেই, এটি একটি বক্রাকৃতির একটি ফাঁপা অংশ আছে। তাহলে এই এল এর মাপ কি হবে? মনে করা যাক এল এর মাপটি খুব ছোট্ট, খুব ছোট্ট, অল্প একটু দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে কিন্তু আমরা এই গো প্রান্তটাকে ওই ফাঁপা জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে সকল প্রান্তকে আমরা মেপে নিয়ে আসতে পারবো এবং আমরা বলতে পারবো হ্যাঁ এটি ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু এর মধ্যে যে ত্রুটি আছে সেটা কিন্তু আমরা আর চিহ্নিত করতে পারবো না। তাহলে ওই গো গেজের দৈর্ঘ্যের কারণে এই বক্রাকৃতির যে ফাঁপা অংশটি আছে সেটি কিন্তু আমরা পরিষ্কার করে আমরা পরিমাপ করতে পারলাম না বা আমরা নিরীক্ষা করতে পারলাম না। তাহলে ওই দৈর্ঘ্য একটি কিন্তু ফ্যাক্টর, কতটুকু দৈর্ঘ্য দিলে ওই বক্রাকার অংশটি আমরা ঠিক করে মাপতে পারবো বা পারতাম বা নিরীক্ষা করতে পারতাম। সেই কারণে বলা হচ্ছে গো গেজের ক্ষেত্রে সাধারণত একবারে ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন তো অবশ্যই এবং অপরাপর যে মাপ আছে সেগুলোকে বিবেচনা করে ডিজাইন করা হয় বা করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যেতে চাই সাইন বারের নীতিতে। এইরকম যে একটি চিত্র দেখানো হচ্ছে সাইন বার, এর সকল অংশগুলো তোমরা আগেও দেখেছো, আমরা নিয়মিত ক্লাস আলোচনা করেছি, এটা নিয়ে খুব বেশি আলোচনা করার প্রয়োজন নেই বলে আমরা মনে করি। রিলিফ ফোর্স, এন্ড পেস, সেটিং রোলার 100 থেকে 200 বা 300 কি বলা যায় মিলিমিটারের মতো দৈর্ঘ্যের হয় আমাদের। তারপরে হচ্ছে আপার ফেস, এন্ড ফেস, সাইড ফেস ইত্যাদি আমরা দেখানোর চেষ্টা করেছি। এইভাবে আমরা স্থাপন করতে পারি স্লিপ গেজের সাহায্যে বস্তুকে, এভাবে স্থাপন করতে পারি এবং এভাবেও আমরা স্থাপন করতে পারি। কিন্তু মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়ার্ক পিসের অ্যাঙ্গেল, এখানে ওয়ার্ক পিস হচ্ছে এটা, এখানে ওয়ার্ক পিস হচ্ছে এটা, এখানে ওয়ার্ক পিস এর মধ্যে অবস্থান করবে। এই অবস্থায় আমরা যদি একটা উদাহরণ কল্পনা করি, যেহেতু সাইন বার, কারণটাই হচ্ছে এটি একটি স্টিলের বার, কিন্তু এটি সাইন যে ত্রিকোণমিতি সাইন অনুপাতকে ভিত্তি করে এটি বস্তুর কৌণিক দূরত্বটাকে পরিমাপ করে। এটাই হচ্ছে মূল নীতি বা প্রিন্সিপাল। তাহলে আমরা যে ত্রিভুজটাকে দেখতে পাচ্ছি সেখানে ডায়াগোনাল আছে, অ্যাডজাসেন্ট সাইড বা ভূমি আছে এবং উচ্চতা বা অপোজিট সাইড আছে এবং সূক্ষ্ম কোণ থিটা আমরা দেখাচ্ছি। এই অবস্থায় আমরা মনে করি তার সাইন বারের দৈর্ঘ্য এল, অর্থাৎ যেটাকে আমরা ডায়াগোনাল বলছি 100 মিলিমিটার, সাইন বারের দৈর্ঘ্য অপোজিট যেটা কিনা স্লিপ গেজের উচ্চতা মনে করি এইচ 50 মিলিমিটার ধরি এটা। এই অবস্থায় অ্যাঙ্গেল থিটা থেকে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এরকম বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু উচ্চতা বাই অতিভুজ এইচ বাই এল
থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, এই ফর্মুলাগুলো দিলে আমরা থিটার মানটা বের করতে পারি 30 ডিগ্রি। আমি এখানে উচ্চতা এবং এটাকে ধরে নিয়েছি যাতে 30 ডিগ্রি বের হয় সেই কারণে, কিন্তু স্লিপ গেজের উচ্চতা যা হবে তার সাপেক্ষে ওই থিটার মানটি বের হবে। আমরা নিশ্চয়ই ভাবে বের করতে পারি এবং করব। এই অবস্থায় আমরা যদি এরকম ভাবে বিবেচনা করি কোনো সমস্যা নেই, ত্রিভুজ একই রকম হবে। এখানে যে বিষয়টি হবে, মনে করি সাইন বারের দৈর্ঘ্য 200 মিলিমিটার, অপোজিটটা কি হবে? উচ্চতা। সাইন বারের প্রান্তদের উচ্চতার পার্থক্য ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, আমরা চিত্র দেখতে পাচ্ছি। ক্যাপিটাল এইচটা হবে রোলারের ব্যাসার্ধ প্লাস স্লিপ গেজের উচ্চতা, এবং স্মল এইচ হবে রোলারের ব্যাসার্ধ প্লাস স্লিপ গেজ ব্লকসের উচ্চতা। ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ হবে উঁচু প্রান্তের স্লিপ গেজ ব্লকসের উচ্চতা মাইনাস নিচু প্রান্তের স্লিপ গেজ ব্লকসের উচ্চতা। এটা আমরা পরিষ্কার করে বুঝি। এই অবস্থায় এইচ মাইনাস এইচ ইজ ইকুয়াল টু, মনে করি এটা আমি ধরেছি হিসাবের সুবিধার্থে 141.421 মিলিমিটার হিসাবের সুবিধা আমি ধরেছি এটা। তাহলে আমরা অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু, আগের যে ফর্মুলাটা একটু আগে দেখালাম সেটাকে বিবেচনা করলে আমরা এরকম লিখতে পারি, অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 141.421/200 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 45 ডিগ্রি আমরা এভাবে বের করতে পারি। ঠিক আমরা যদি এরকম কোনো বস্তু হয় যেটাকে সাইন বারের নিচে বসানো যাচ্ছে না, উপরের দিকে বসাতে হবে, তাহলে কিন্তু আমরা এইভাবে কল্পনা করব এবং এইভাবে বিবেচনা করতে হবে যে উপরের তলটা যেন ভূমির সঙ্গে সমান্তরাল হয়, এবং সেটা মাপার জন্য কিন্তু এরকম একটা ডায়াল গেজ ব্যবহার করতে হবে। এবং সেখানে এই কোণটাই তো আমাদের সূক্ষ্মকোণ নয়, সেভাবে কিন্তু বিবেচনা করলে এই কোণটাই হবে তখন আমাদের কাঙ্ক্ষিত সূক্ষ্মকোণ। ওইটা পেলে আমরা নিচেরটা বের করতে পারবো। আমি ওইভাবেই চিত্রটাকে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা যদি মনে করি ডায়াগোনাল সাইন বারের দৈর্ঘ্য 200 মিলিমিটার, অপোজিটের বা সাইন বারের প্রান্তের উচ্চতার পার্থক্য এক্স এর মান যদি এরকম ধরি, তাহলে অ্যাঙ্গেল আলফার মানটা কিন্তু আমরা 45 ডিগ্রি খুব সহজেই বের করে দিতে পারবো। আশা করি তোমাদের এই যে হিসাবগুলো সবই তো বারবার একই রকম, শুধুমাত্র কোন অবস্থানে রেখে আমরা সাইন বারকে ব্যবহার করছি তার সাপেক্ষে চিত্রটা একটু উলটপালট হবে, এছাড়া তার কোনো পার্থক্য নেই। আমরা বুঝতে পারলাম আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একদম শেষ প্রান্তে চলে এসেছি, প্রশ্নোত্তর পর্ব। তোমাদের এত কিছু বলার পরে, বোঝানোর পরে আশা করি তেমন কোনো প্রশ্ন নেই, যেহেতু এটা অনেকবার বলার পরে আজকে এই সেশন, নিয়মিত সেশনে আরো ব্যাপকভাবে বলা হয়েছিল, তারপরে আবার আজকে বলা হলো, তার আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টসে জানাবে, আমরা পরবর্তীতে যেভাবে যোগাযোগ রাখছি তাতে আমি চেষ্টা করব তোমাদের সেই উত্তরগুলো দেওয়া। তাহলে আমরা বাড়ির কাজে চলে আসি, এবং এই সেশন শেষে তোমাদের কোনো বাড়ির কাজ নেই, যেহেতু নিয়মিত এই সেশনে আমি বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি সেগুলো সুন্দর করে করেছো এবং সংরক্ষণ করছো। তোমাদের ইনস্টিটিউট খুললে বিষয় শিক্ষককে দেখিয়ে নম্বর নিয়ে নিবে। আমি একদম সেশনের শেষ প্রান্তে চলে এসেছি। এই সেশনটি এতক্ষণ ধরে প্রিয় শিক্ষার্থীদের তোমরা যারা অনুসরণ করলে এবং সম্মানিত সকল ভিউয়ার যারা অনুসরণ করলেন, তাদের সকলকে পুনরায় দেখার অনুরোধ জানাচ্ছি এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করে, এবং একই সাথে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সেশনটি এখানে শেষ করছি।